এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু তোমাদের ভেক্টর চ্যাপ্টারটা সম্পূর্ণ কমপ্লিট করে দিলাম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে তোমাদের ভেক্টর চ্যাপ্টারটা আমি ইনশাআল্লাহ সম্পূর্ণ শেষ করে দিব। তো তুমি যদি আজকের ক্লাসটা করো তোমার ভেক্টর নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে? তো মনোযোগ সহকারে ক্লাসটা করবা। তো দেখো ভেক্টরের বেসিক ধারণা আমি যদি তোমার প্রমাণগুলো শিখাইতে যাই তো সেখানে কিছু বেসিক লাগবে তোমার এই বেসিকগুলো এইখানে আমি তোমাদের দিয়ে দিব তারপরে আমি প্রমাণে চলে যাব ইনশাল্লাহ তুমি সবকিছু একদম পানির মতো বুঝতে পারবা তো ভেক্টরের বেসিক আলোচনাটা আমরা শুরু করে দেই তোমরা জানো রাশি হচ্ছে দুই প্রকার কত প্রকার ভাইয়া রাশি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ভেক্টর রাশি আর একটা হচ্ছে স্কেলার রাশি এই ভেক্টর রাশি কাকে বলে বা ভেক্টর রাশির বৈশিষ্ট্যটা কি যে সকল রাশির মান এবং নির্দিষ্ট দিক আছে তাদের বলা হয় ভেক্টর রাশি আর স্কেলার রাশি কাদের বলা হয় যে সকল রাশির মান আছে কিন্তু নির্দিষ্ট কোনো দিক নেই বা যে রাশিটারে প্রকাশ করার জন্য মান লাগে কিন্তু কোনো দিক লাগে না সেইটার বলা হয় স্কেলার রাশি ভেক্টর রাশির একটা উদাহরণ হচ্ছে সরণ আর স্কেলার রাশির উদাহরণ হচ্ছে দূরত্ব তো এইগুলো তোমরা আসলে ফিজিক্সে পড়ে আসছো এই কারণে আমি আর বিস্তারিতভাবে অত কিছু বললাম না তো তোমরা এগুলো জানো তো হায়ার ম্যাথের ভেক্টরের জন্য তোমার যা যা লাগবে এগুলো আমি এবার দিচ্ছি তো আমি এইটা একটু মুছে দেই তো আগে আমরা দেখি যে ভেক্টর রাশির প্রকাশ করা যায় কি কি ভাবে ঠিক আছে প্রকাশ ভেক্টর রাশির প্রকাশ প্রকাশ বিভিন্ন ভাবে করা যায় যেমন এ যদি একটা মান হয় এর উপর যদি তুমি একটা দিক দিয়ে দাও তাহলে এটা হয়ে যায় এ ভেক্টর অথবা এইভাবেও প্রকাশ করা যায় অথবা এইভাবে প্রকাশ করা যায় আবার এই যে এ জিনিসটা এইটারে তুমি গাঢ় কইরা লেখলেও ভেক্টর হিসেবে আসলে এই হিসাব করা হয় তো তোমাদের বইতে এই যে এইভাবে প্রকাশ করা হয়েছে আর এইটারও টুকটাক ব্যবহার আছে তো আমরা এই দুইটা শিখবো বা এই দুইটাই আমরা প্রয়োগ করব বা বাদ বাকিগুলো জাস্ট তুমি আর কি একটু জাইনে নিলা এই আর কি ঠিক আছে তো এটা হচ্ছে ভেক্টর রাশির প্রকাশ তো আমি এবার একটা রেখা টানলাম এই রেখাটার এই প্রান্তটা হচ্ছে এ এই প্রান্তটা হচ্ছে আমাদের বি তারপরে তীরটা এইভাবে দেওয়া আছে ঠিক আছে এখন এই রেখাটার নাম কি তুমি বলতে পারো তোমরা ওই যে সাধারণ গণিতের নিয়মে বা জ্যামিতির নিয়মে বা বীজগণিতের নিয়মে তোমরা জানো যে এবি মানে যা আবার বিসি মানেও তা ভেক্টরের ক্ষেত্রে কিন্তু এইটা ভাইয়া সত্য না ঠিক আছে ভেক্টরের ক্ষেত্রে এইটা সত্য না এই রাশিটার নাম বা এই যে রেখাটার নাম এবি ভেক্টর বলতে পারবা তুমি কিন্তু তুমি এই রেখাটারে বিএ ভেক্টর বলতে পারবা না ভাইয়া কি এই রেখাটারে তুমি বিএ ভেক্টর বলতে পারবা না কারণ কি কারণ এইটার প্রকাশ করার উপায়টা হচ্ছে এইভাবে যে যেই দিক থেকে রাশিটা যাবে যেই দিক থেকে রেখাটা যাবে ওই দিকটা আগে থাকবে যেই দিকে যাবে ওই দিকটা পরে থাকবে মানে আমি আবার বুঝাই এই একটা রেখা আছে ওই রেখার দিকটা মনে করো এই দিক থেকে এই দিকে এখন এইখানে আছে এক্স এইখানে আছে ওয়াই এবার তুমি বলো এটার কি লেখা যায় এক্স আগে তারপরে ওয়াই তারপর কি ভেক্টর কারণ এই তীর চিহ্নটা যার দিকে তাকাই থাকবে বা যার দিকে যাবে এখানে ওয়াই ওয়াই এর দিকে যাচ্ছে এই কারণে ওয়াইটা পরে আছে আবার যদি আমি এইভাবে লিখতাম একটা রেখা যদি এইভাবে আঁকতাম এখানে আছে ওয়াই এখানে আছে এক্স দিকটা ওই দিকে তাইলে এইটার নাম আমি কি দিতাম ওয়াই এক্স রেখা এখন তোমরা আবার বলতে পারো এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ একটু খেয়াল দাও যে এবি রেখাটারে আমি কি বিএ আকারে লিখতে পারবো না আমি যদি বিএ ভেক্টর লিখি তাহলে কি আমার খুব বেশি ভুল হয়ে যাবে এবি সমান বিএ তুমি কখনোই লিখতে পারবে না যদি লিখতে চাও তাহলে তোমার আগে একটা মাইনাস দিতে হবে এবি ভেক্টর সমান সমান মাইনাস বিএ ভেক্টর লিখতে পারবা তুমি কিন্তু এবি ভেক্টর সমান সমান শুধুমাত্র বিএ ভেক্টর তুমি লিখতে পারবা না তো এটা হচ্ছে একটা ভেক্টরের নিয়ম বা একটা সূত্রের মতো বলতে পারো এটা অনেক জায়গায় কাজে লাগবে আমি তো সামনে অনেকগুলো প্রমাণ পড়াবো যেগুলো থেকে পরীক্ষায় 100% তুমি কমন পাবা তো ওইগুলোর ভিতরে এই আহ, জিনিসটা আসলে অ্যাপ্লাই আছে ঠিক আছে তো এইটা একটু ভালোভাবে মাথায় রাখো আর একটা জিনিস একটু মনে রাখো যে এবি ভেক্টর সমান সমান কি লিখছি আমরা মাইনাস বি এ ভেক্টর আবার এবি ভেক্টর আরো একটা সূত্র আছে আরো একটা পদ্ধতি আছে এটারে ভাঙ্গাই লেখার এটা হচ্ছে শেষেরটা মাইনাস প্রথমেরটা অর্থাৎ এ বি ভেক্টর সমান সমান বি ভেক্টর মাইনাস এ ভেক্টর আমি বলছি কি শেষেরটা মাইনাস প্রথমেরটা এখানে এ আগে আছে বি পরে আছে তাইলে
বি আছে শেষে, শেষেরটা মাইনাস আগেরটা। এই ২ টা সূত্র বা এই ২ টা নিয়ম তোমার খুব ভালোভাবে মনে রাখতে হবে ভাইয়া। তুমি যদি মনে না রাখো তাহলে আসলে তুমি ওই প্রমাণগুলো বুঝতে পারবা না। ঠিক আছে? এগুলা খুব ভালোভাবে তোমার অবশ্যই মনে রাখা লাগবে। তাইলে আমি তোমাদের একটু জিজ্ঞেস করি এবার যে আমি যদি xy একটা ভেক্টর লেখি, এটার পরিবর্তে আমি কি লিখতে পারবো? লিখতে পারবো না? আমি যে মাইনাস y x ভেক্টর লেখা যায় কিনা তোমরা বলো? অবশ্যই লেখা যায়। তারপরে ওই যে xy ভেক্টর পরিবর্তে আরো একটা জিনিস তো আমি লিখতে পারবো। কারণ এই জায়গায় ab এর সূত্র ২ টা পড়ছি আমরা, নিয়ম ২ টা দেখছি। তো এইখানেও x, y ভেক্টরের পরিবর্তে আরো একটা জিনিস তো লেখা যায় বা আরো একটা ভাবে প্রকাশ করা যায়। এইটা কিভাবে? y ভেক্টর মানে শেষেরটা মাইনাস প্রথমেরটা। এভাবেও লেখা যায়। তো এই নিয়মটাই আরকি আমি এই জায়গায় আরেকবার তোমাদের দেখালাম। তো এই ২ টা জিনিস তোমার খুব ভালোভাবে মনে রাখতে হবে। এখন কথা হচ্ছে AB সমান -BA লিখবো কোন সময়? আর AB ভেক্টর সমান B ভেক্টর মাইনাস A ভেক্টর কখন লিখবো আমি? তো এইটা লেখা সম্পূর্ণটা ডিপেন্ড করে তোমার প্রমাণে আসলে কি চাইছে। ঠিক আছে? এইটার উপরে। তো বেসিক অনেকটুক দিলাম। আরেকটা বেসিক তোমাদের একটু দরকার। এইটা হচ্ছে ত্রিভুজ সূত্র। ঠিক আছে ভাইয়া? কিসের সূত্র? ত্রিভুজ সূত্র। এইটা যদি তুমি বুঝে যাও তাহলে আসলে তোমার কাছে ভেক্টর টোটাল চ্যাপ্টারটা একদম পানির মতো লাগবে। আমি আবারও বলছি ভেক্টর চ্যাপ্টারটা একদম পানির মতো সহজ লাগবে তোমার। তো ত্রিভুজ সূত্রটা হচ্ছে এইভাবে। আমি একটা ত্রিভুজ নিলাম। যেকোনো ত্রিভুজ তুমি নিতে পারো। এই যেকোনো ত্রিভুজের এইভাবে দিক দেওয়া আছে। ঠিক আছে? তো এই দিক যদি দেওয়া থাকে তারপর এইভাবে নামও দেওয়া আছে। A এইটা মনে করো B, এইটা হচ্ছে C। তো এই ত্রিভুজ সূত্রটা ভাঙাইয়ে কি লেখা যায়? তুমি একটা জিনিস মনে রাখবা, একটা শর্টকাটের মতো বা একটা ছন্দের মতো যে একই দিকে চলন্ত ২ টা গাড়ি বিপরীত দিকের গাড়িটা। আমি কি লিখবো? একই দিকে চলন্ত ২ টা গাড়ি ইকুয়াল টু বিপরীত দিক থেকে যে গাড়িটা আসবে ওইটা। এই বিষয়টা কি আমি একটু বুঝাই দিচ্ছি তোমাদের। দেখো, এই যে B থেকে A এর দিকে যাচ্ছে, আবার A থেকে C এর দিকে যাচ্ছে। এইটা যদি একটা গাড়ি হয় আর এইটাও যদি আরেকটা গাড়ি হয়, তাহলে এই গাড়িটা এইদিকে যাচ্ছে, একসময় এসে এই দিক থেকে এইদিকে যাবে। অলরেডি এই জায়গায় আরেকটা গাড়ি ছিল। তাহলে এই ২ টা গাড়ি এই দিক দিয়ে এইদিকে আসবে। আর ওই যে এই গাড়িটা কি হবে? এই দিক থেকে এই দিকে যাবে। তাইলে দেখো, ওরা ২ জনে এই পথ ধইরা আসবে আর ও ঠিক তার বিপরীত দিক থেকে এই দিকে রওনা দিবে। ঠিক আছে? তাইলে যেই ২ টা একসাথে আসতেছে ওদের যোগফল ইকুয়াল টু বিপরীত দিকেরটা। জাস্ট এতটুকুই। আর কিচ্ছু মনে রাখা লাগবে না। তাইলে কি BA ভেক্টর, এখানে কিন্তু AB বলা যাবে না। কারণ B থেকে A এর দিকে যাচ্ছে। এই কারণে BA ভেক্টর যোগ AC ভেক্টর ইকুয়াল টু কি লেখা যায়? ইকুয়াল টু লেখা যায় BC ভেক্টর। ঠিক আছে ভাইয়া? কি বলছি? একই দিক থেকে আসা ২ টা গাড়ি বিপরীত দিকের গাড়ি। এখন BA ভেক্টর এই রেখাটা এই দিক থেকে এই দিকে যাচ্ছে, তারপর A থেকে আবার C এর দিকে নামতেছে। আর ও যাচ্ছে কি? ঠিক তাদের বিপরীত দিকে। তাইলে ওই ২ টার যোগফল বিপরীত দিকেরটা। তাহলে এইটা আশা করি আমরা বুঝতে পারলাম। তারপর আরেকটা উদাহরণ আমি দিচ্ছি। দেখো, এইভাবে একটা ত্রিভুজ আছে। যেকোনো ত্রিভুজ তুমি নিতে পারো এবং প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রেই এই সূত্রটা প্রযোজ্য। এই দিকটা হচ্ছে এইদিকে, তারপরে এই দিকটা হচ্ছে সাপোজ এইদিকে। আর এই দিকটা দেওয়া আছে এইদিকে। তাইলে এইটা হচ্ছে B, এইটা হচ্ছে C, এইটা হচ্ছে A। এবার এই ত্রিভুজ থেকে ত্রিভুজ সূত্র অনুযায়ী আমি কি লিখতে পারি তোমরা বলো? আমি বলছিলাম কি? একই দিকে চলন্ত ২ টা গাড়ি বিপরীত দিকের গাড়ি। সোজা হিসাব। মনে রাখার জন্য এইভাবেই পড়ালেখা করা লাগবে তোমার। দেখো, এই যে এইটা যদি একটা গাড়ি হয়, তাই ও এইদিকে যাইতেছে। ও একসময় এই রাস্তায় ঢুকবে। অলরেডি এই রাস্তায় আরেকটা গাড়ি ছিল। তাইলে ওরা ২ জনে এই রাস্তা ধইরে এইদিকে আসবে, এইদিক দিয়ে এদিকে যাবে। আর এই যে গাড়ির যেইটা আছে ও কি করবে? এই দিক থেকে এইদিকে রওনা দিবে। তাইলে ওরা ২ জনে আসতেছে এই রোড ধইরা আর ও যাচ্ছে কি? এই রোড থেকে এই রোডের দিকে। ঠিক আছে? তাহলে কি হবে? একই দিক থেকে যে ২ টা আসতেছে ওদের ২ জনার যোগফল ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু হবে বিপরীত দিক থেকে যে আসতেছে সে। তাহলে কি লিখবো আমি? আ সিবি ভেক্টর। এখানে কিন্তু বিসি লেখা যাবে না। কারণ যে যেদিকে তীরটা যাইতেছে ও থাকবে শেষে। তাহলে সি থেকে বির দিকে যাইতেছে। তাইলে আগে সি তারপর কি বি। সিবি ভেক্টর যোগ বিএ ভেক্টর। বিএ ভেক্টর। এখানে কিন্তু এবি বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ বি থেকে এ এর দিকে আসতেছে। এই কারণে যার দিকে যাবে সে থাকবে একটু শেষে। কি বিপরীত দিক থেকে কে আসতেছে? এসি ভেক্টর। সোজা হিসাব।
আশা করি তোমরা বুঝতে পারছো। এবার তোমরা আমাকে একটা এখনই একটা কাজ করে দাও যে এই ত্রিভুজটা আমি আঁকলাম। এই ত্রিভুজটার দিক হচ্ছে এইভাবে। দিক হচ্ছে এইভাবে। তো দিক যদি এইভাবে হয় তাহলে এইটা যদি হয় এক্স, এইটা যদি হয় ওয়াই, এইটা যদি হয় জেড, তাহলে এইটাই ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করলে আমি কোন দুইটার সমান সমান কোনটা লিখতে পারি তোমরা এটা আমারে কমেন্ট বক্সে এখনই জানাও। তোমাদের টাইম হচ্ছে 10 সেকেন্ড। আশা করি তোমরা এটা পারবা। ঠিক আছে, যারা পারবা না তারা মনে করবা যে তুমি ক্লাস টাইমে আসলে তুমি মনোযোগী ছিলা না, এই কারণে তুমি পারো নাই। ঠিক আছে ভাইয়া? তো তুমি এখনই আমার কমেন্ট বক্সে তুমি কমেন্ট করে যাও তোমার আসলে অ্যান্সারটা কত আসে, তাড়াতাড়ি। তো আমি আশা করি তোমরা কমেন্ট করে ফেলছো ইতিমধ্যে। তো আমি তোমাদের যারটা যারটা হবে তারটায় আমি লাভ রিয়েক্ট দিব। ঠিক আছে? তো এই আমাদের ভেক্টরের বেসিক মোটামুটি শেষ। সামনে আরো বেসিক আমরা শিখবো। প্রত্যেকটা প্রমাণ করার মধ্যে অনেক বেসিক তোমাদের আমি শিখাবো। তো মেইন যে জিনিসগুলো ছিল ওইগুলো আমি শিখাইলাম। এগুলো না হইলে তোমরা আসলে ওইগুলো বুঝতেই পারবা না। তো পরের পেজে যাই আমরা। দেখো, এটা হচ্ছে আমাদের প্রথম একটা করার মতো একটা প্রমাণ। এটা প্রমাণ করা লাগবে আমাদের, এবং আমি তোমাদের একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাই, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে এই প্রশ্নটা তুমি 100% পরীক্ষায় পাবাই পাবা। অর্থাৎ এইটা দিয়া তোমার পরীক্ষায় একটা প্রশ্ন হবেই হবে। তুমি যদি এইটা খুব ভালোভাবে মনে রাখতে পারো, ভালোভাবে বুঝতে পারো, তাহলে তুমি পরীক্ষায় খ নাম্বার বা গ নাম্বারের 4 মার্কের জন্য তুমি এইটা পাবে, এবং তুমি ওই 4 মার্কও তুমি তুলতে পারবা। ঠিক আছে? তাহলে এটা 100% পরীক্ষায় আসবে। আবারও বলছি ভাই, আসবেই আসবে, কিন্তু তো সেইভাবে মনোযোগ দাও ক্লাসে। দেখো কি প্রমাণ করতে বলছে, ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে বলছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর, যে কোনো দুইটা বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোগযোগ রেখাংশ ওই ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল ও তার অর্ধেক। কি বলছে আবার বলি, তার আগে আমি একটু পাশের ত্রিভুজটা কমপ্লিট করি, কারণ এই জায়গায় বলে দিছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। তাহলে এ বি সি হচ্ছে একটা ত্রিভুজ। এই ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। তাহলে আমি ধরলাম একটা বাহু হচ্ছে এবি, এবি এর মধ্যবিন্দুটা হচ্ছে এই, আর একটা বাহু হচ্ছে এসি। এই দুইটা বাহুর মধ্যবিন্দু দুইটা ধরলাম। ধরার পরে এদের সংযোজক রেখাংশ, সংযোজক কথার মানে হইতেছে ওই তুমি বিন্দু দুইটা যোগ করে দাও বা যুক্ত করে দাও। তাহলে আমি এই বিন্দু দুইটার কি করলাম, কানেক্ট করে দিলাম বা যুক্ত করে দিলাম। ঠিক আছে? সংযোজক রেখাংশ, এই রেখাংশটা ত্রিভুজের তৃতীয় বাহু। তাইলে আমি অলরেডি এবি আর এসি নিয়ে কাজ করছি, তাহলে বাকি আছে কি বিসি। তাহলে এই বিসি হচ্ছে আমার তৃতীয় বাহু। এই রেখাটা, এই যে সংযোজক রেখাটা এই তৃতীয় বাহুর সমান্তরাল হবে এবং তার ঠিক অর্ধেক হবে। ঠিক আছে? তাইলে তোমাদের পরীক্ষা কিন্তু প্রশ্নটা আসলে এইভাবে বাংলায় করবে না, প্রশ্নটা একটু গাণিতিক ভাবেই বলবে। যে কিভাবে বলবে দেখো, এইটারে আমি একটা নাম দিই, এবি এর মধ্যবিন্দুরে নাম দিলাম আমি ডি, আর এসি এর মধ্যবিন্দুরে নাম দিলাম আমি ই। ঠিক আছে? তো পরীক্ষা এইভাবে বলবে যে প্রমাণ করো যে, প্রশ্নটা এইভাবে হবে গ নাম্বার বা খ নাম্বারে, প্রমাণ করো যে ডিই ভেক্টর সমান্তরাল বিসি ভেক্টর এবং ডিই ভেক্টর ডিই ভেক্টর ইকুয়াল টু হাফ অফ বিসি ভেক্টর। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। সমান কি, হাফ অফ বিসি ভেক্টর। পরীক্ষায় এইটা তোমাকে প্রমাণ করতে বলবে। ঠিক আছে? ডিই ভেক্টর সমান সমান হাফ অফ বিসি ভেক্টর এবং ডিই সমান্তরাল বিসি, এইটা তোমাকে পরীক্ষায় প্রমাণ করতে বলবে। তো শুরুতে একটা কাজ হচ্ছে তোমার দিকগুলো দিয়ে দেওয়া। ঠিক আছে? এই যে ত্রিভুজটা তুমি নিলা, এই ত্রিভুজের দিক তোমার নিজের মতো করে দিয়ে দেওয়া। নিজের মতো বলতে তুমি যেভাবে প্রমাণ শিখছো ঠিক সেইভাবে দিকটা দেবা। তুমি যদি আমার নিয়মটা ফলো করো, সবচেয়ে সহজ নিয়ম আমারটা, এটা যদি ফলো করো তাহলে আমার মতোই তোমার দিক দেওয়া লাগবে। এগুলো কিন্তু বইয়ের নিয়মে করাইতেছি না আমি, আরো সহজ নিয়মে করাইতেছি। তাহলে দিকটা জাস্ট এইভাবে করবা, মানে এই দিক থেকে উপরের দিকে উঠাবা। ঠিক আছে? এই বি থেকে এর দিকে দেবা। তারপরে তো এইটা যদি এই দিক থেকে উপরে ওঠে তাহলে তুমি আর একটা এই জায়গায় দিতে পারো, কারণ ত্রিভুজ যেহেতু দুইটা, একটা ছোট ত্রিভুজ আর একটা টোটাল বড় ত্রিভুজ।
এই দিক থেকে বি থেকে এর দিকে উঠাইলা, তারপর এর থেকে আবার সি এর দিকে নামাবা তুমি। ঠিক আছে? এর থেকে কার দিকে নামাবা? সি এর দিকে নামাবা। তাহলে ২ টা ত্রিভুজ যেহেতু এই কারণে আমি ২ টা তীর দিছি। তোমার প্রয়োজন অনুযায়ী তুমি ১০০ তীরও দিতে পারবা এইখানে। কিন্তু ওরা ২ জন একই লাইনে এই দিক থেকে আসবে আর ও কি বিপরীত দিক থেকে এই দিক থেকে এইদিকে যাবে। ঠিক আছে? তো এইটার দিক যদি ওইদিকে হয় তাহলে এই ছোট যেইটা আছে ত্রিভুজ ওর দিকটাও কি ওই অভিমুখী হবে। ঠিক আছে? তাহলে ওর দিকটাও ওই দিকেই হবে। তো এই আমার তীর দেওয়ার কাজটা শেষ। তো আবারও বলি তীর যদি তুমি মানে এইভাবে দাও তাহলে আমার মতোই প্রমাণ করা লাগবে। অর্থাৎ আমি যেভাবে তীর দিয়া প্রমাণ করতেছি, তুমি যদি আমার মতো প্রমাণ করতে চাও পরীক্ষায় তাহলে তোমার এইভাবেই তীর দেওয়া লাগবে। তো এই তীরের ব্যাপারটা জাস্ট একটু মাথায় রাখবা। আর কোন কিছু তোমার মুখস্থ করা লাগবে না। তো আমরা শুরু করি। প্রথমে আমরা কাজ করব বড় ত্রিভুজটা নিয়ে। ত্রিভুজ ABCA, ABCA। ত্রিভুজ ABCA ত্রিভুজ সূত্র অনুযায়ী কি লেখা যায় দেখো। ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ সূত্র অনুযায়ী কি লিখতে পারো? আমি তো একটু আগেই ত্রিভুজ সূত্র শিখিলাম। দেখো, এই বি থেকে এর দিকে যাচ্ছে, এর থেকে সি এর দিকে যাচ্ছে। তাইলে ওরা ২ টা গাড়ি একই রোড থেকে আসবে আর ও কি ঠিক তার বিপরীত দিক থেকে এইদিকে যাবে। তাইলে একই দিক থেকে যে ২ টা আসতেছে সেই ২ টার যোগফল ইকুয়াল টু বিপরীত দিকেরটা। তাহলে আমি লিখতে পারি না? BA ভেক্টর, BA ভেক্টর প্লাস AC ভেক্টর ইকুয়াল টু BC ভেক্টর। এটা লেখা যায় কিনা বলো ভাইয়া? অবশ্যই লেখা যায়। তারপরে তুমি একটু সাজাও যে আগে ছোটটা নাও BC ভেক্টর, আমি কিচ্ছু করলাম না। জাস্ট একটু ওই ডান পাশেরটা বাম পাশে রাখলাম, বাম পাশেরটা ডান পাশে লিখতেছি। BA ভেক্টর প্লাস AC ভেক্টর। এই লাইনে কিছুই করি নাই। জাস্ট BC টা আগে লিখছি আর BA প্লাস AC টা পরে লিখছি। তো এবার একটু দেখো বিসির বিসি রাখো, কারণ বিসি কেন রাখবা এটা প্রশ্ন থাকতে পারে। তোমার প্রমাণ কি চাইছে দেখো, প্রমাণে চাইছে বিসি ডিই সমান্তরাল বিসি চাইছে। তো প্রমাণের ভিতরে কিন্তু বিসি আছে, তো আমরা এই বিসি রে বিসি রাখবো, বিসি রে চেঞ্জ করে অন্য কিছু লেখার দরকার নাই। এবার দেখো এবিসিডি বর্ণমালায় আগে কি বি নাকি আগে এ? তুমি বলো কোনটা আগে? অবশ্যই এ। এ তারপরে বি তারপর সি ডি এইভাবে। তাহলে আগে বি আছে এইখানে, তারপর আছে এ। তো আমি এইটারে বি এর কি এ বি আকারে লিখতে পারবো? বি এর আমি এবি লিখে দিলাম। এটা জ্যামিতিক নিয়মে লেখা যায়, কিন্তু ভেক্টরের সাহায্যে যদি লিখতে চাও তাহলে কি করতে হবে? আগে একটা মাইনাস দিতে হবে। ওই যে একটু আগে শিখাইলাম, এবির পরিবর্তে তুমি বি এ যদি লিখতে চাও তাহলে একটা মাইনাস দিতে হবে। আবার বি এর পরিবর্তেও যদি এবি লিখতে চাও তাহলে এক্সট্রা একটা এখানে মাইনাস দিতে হবে। ঠিক আছে? প্লাস এই যে এ আছে সি আছে তার উপর ভেক্টর আছে, অর্থাৎ এসি ভেক্টর। এসি এ আগে নাকি সি আগে? এ তারপর বি তারপর সি, তাইলে এটার ক্রমটা ঠিকই আছে। আগে এ ছিল এবিসিডি তে, এখানেও এই আছে, এই কারণে এইটার পরিবর্তন আমরা করলাম না। ঠিক আছে ভাইয়া? তারপরে অর্থাৎ কি লেখা যায়? বি সি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর। তো আমরা এইটা লিখতে পারি। জাস্ট কি করলাম? এই এসিটা আগে লিখলাম, এই মাইনাস এবিটা একটু পরে লিখলাম। তো এইটা আমি ১ নং সমীকরণ দেব। ঠিক আছে? এইটা কত আমার? ১ নং সমীকরণ। এবার কাজ করব আমরা ছোট যে ত্রিভুজ একটা আছে এডিই ত্রিভুজ, ওই এডিই ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব। তাইলে আমি একটু বলি যে ত্রিভুজ, অন্য একটা কালি নেই যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। ত্রিভুজ এ ডি ই এ। এই ত্রিভুজ এডিই এ ত্রিভুজ সূত্র এপ্লাই করো তুমি। তুমি যদি ত্রিভুজ এডিই এ ত্রিভুজ সূত্র এপ্লাই করো তাহলে কি পাও তুমি? দেখো, এই ডি থেকে এর দিকে যাচ্ছে, এ থেকে ই এর দিকে যাচ্ছে, আর এই ডিই টা কি করতেছে? ঠিক তার বিপরীত দিক থেকে ওই দিক থেকে অতিক্রম করবে। তাইলে তুমি যখন ছোট ত্রিভুজটা নিয়ে কাজ করবা তখন তুমি ওই ত্রিভুজটা বাদে বাকি সবকিছু ভুলে যাবা। ঠিক আছে? তাইলে ডিএ প্লাস এই ইকুয়াল টু ডিই ভেক্টর লেখা যায়। অর্থাৎ ডিই ভেক্টর একসাথে লিখে দিলাম আমি, ডিই ভেক্টর ইকুয়াল টু ডিএ ভেক্টর, ডি এ ভেক্টর প্লাস কি? প্লাস এই ভেক্টর। ঠিক কিনা ভাইয়া? এই ভেক্টর। ঠিক আছে? এটা কিন্তু আমরা লিখতে পারি। তো এই পর্যন্ত দেখো বুঝতে পারছো কিনা? আমি তেমন কিছুই করি নাই। তারপরের লাইনে আমরা কি করতে পারি দেখো। কি আছে? ডিই। তাহলে ডিই ভেক্টর
ডিই ভেক্টর ইকুয়াল টু, দেখো আগে কি ডি নাকি আগে এ? এবিসিডির ভিতরে অবশ্যই আগে হচ্ছে এ। তাহলে এই এডি রে মানে ডি এ রে তুমি এডি আকারে লিখবা। তাহলে লেখা যায় না মাইনাস এ ডি ভেক্টর, এটা লেখা যায় কিনা? অবশ্যই লেখা যায়। তারপরেরটা দেখো এ ই আছে, তাহলে আগে এ নাকি আগে ই? অবশ্যই আগে এ। তাহলে এটা সাজানোই আছে বা এটা ক্রমটা ঠিক আছে, তাহলে এটার আর পরিবর্তন হবে না। এ ই ভেক্টর। তারপরে আমরা এইখানে করি, দেখো কি আছে, ডিই ভেক্টর সমান সমান, তাহলে ডি ই ভেক্টর ইকুয়াল টু কি লেখা যায়? এ ই ভেক্টর, এ ই ভেক্টর প্লাস, সরি প্লাস না, মাইনাস এডি ভেক্টর, এডি ভেক্টর। এবার একটু দেখো, তাহলে ডিই ভেক্টর সমান কি লেখা যায় বলো? ডিই ভেক্টর সমান, দেখো এ ই যে রেখাটা আছে, আমি একটু ভালোভাবে হাইলাইট করে দেখাই। এ ই, ঠিক আছে, এই এ এই ই, এই এ ইটারে তুমি আসলে পুরো ত্রিভুজের বাহু হিসেবে যদি রিপ্রেজেন্ট করতে চাও, তাহলে এসি দিয়ে রিপ্রেজেন্ট করা লাগবে। কিভাবে রিপ্রেজেন্ট করবা? এ ইটা হচ্ছে এসি এর অর্ধেক, মানে এ ই ইকুয়াল টু হাফ অফ এসি। কারণ কি, এই ই বিন্দুটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু, তাহলে এ ই রেখাটা হবে এসি রেখার অর্ধেক। তাহলে এ ইর পরিবর্তে আমি লিখে দিব হাফ অফ এসি, হাফ অফ এসি ভেক্টর। এইটা আমি এ ইর পরিবর্তে লিখতে পারি মাইনাস এডির পরিবর্তে কি লিখতে পারি? এডি। তাহলে আমরা তো দিকটা উল্টোই দিছি, তো এই ক্ষেত্রে এ থেকে ডি পর্যন্ত, তো এডি কার অর্ধেক? হাফ অফ এ বি এর অর্ধেক না? এইখানে কিন্তু দিক আমরা উল্টোই দিছি, এই যে মাইনাস করার মাধ্যমে ছিল ডি এ, সেটার এডি বানাইছি। তো এবার তুমি এডি তে তুমি অবশ্যই বলতে পারবা এ বি এর অর্ধেক। তাহলে এডি সমান লেখা যায় হাফ অফ এ বি ভেক্টর। ঠিক আছে, ভেক্টরটা বলতেই হবে বা তোমার ভেক্টর সাইনটা দিতেই হবে, যেহেতু তুমি ভেক্টরের মাধ্যমে প্রমাণ করতেছো। তাইলে এবার দেখো কি করা যায়। ডিই ভেক্টর, ডিই ভেক্টর ইকুয়াল টু, এখান থেকে কি কমন যায়? হাফ কমন যায় না? দুইটার ভিতর থেকে হাফ কমন যায়। তাহলে নেও হাফ কমন, হাফ কমন নিলাম আমি। তাহলে থাকে কে? এসি ভেক্টর, এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর, এসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর, এইটা এখানে থাকে। তো এবার দেখো, অতএব ডিই ভেক্টর ইকুয়াল টু হাফ রাখলাম আমি। তারপরে কি করলাম? দেখো এসি মাইনাস এবি, এই যে এসি মাইনাস এবি, এসি মাইনাস এবি, এটার পরিবর্তে আমি লিখতে পারি না বিসি? বিসি ভেক্টর লেখা যায় কিনা? অবশ্যই যায়। তাহলে এসি মাইনাস এবি ইকুয়াল টু, আমি কি বসাই দিতে পারবো ভাইয়া? আমি এসি মাইনাস এবির পরিবর্তে আমি বসাই দিতে পারবো হাফ অফ বিসি, মানে হাফ তো আগেই ছিল, আর এসি মাইনাস এবির পরিবর্তে ওই যে ১ নং সমীকরণ থেকে আমি বিসিটা আইনা তারপর সেটা আমি বসাইয়া দিতে পারি এখানে। এই যে বসাই দিলাম, ঠিক আছে। তো বসাই দেওয়ার পরেই কিন্তু আমাদের প্রমাণে যেটা চাইছিল ওইটা কিন্তু এই বের হয়ে আসছে আমাদের। তো এইটাই কি প্রমাণিত, মানে এই জিনিসটা আমরা প্রমাণ করে ফেললাম। এখন আরেকটু জিনিস আছে, আরেকটু কাজ আছে তোমার, যে বলছে কি সমান্তরাল, অর্থাৎ ডিই সমান্তরাল বিসি, ডিই সমান্তরাল বিসি, এইটাও তোমার প্রমাণ করা লাগবে এইখানে। ঠিক আছে, এটা কিভাবে প্রমাণ করা লাগবে? এটা আসলে খুব বড় না, জাস্ট ২টা লাইন লিখবা তুমি। দেখো, তো আমি নতুন আর একটা পেজে যাই। তো কিভাবে ছিল? এই যে একটা ত্রিভুজ, সাপোজ এই রেখাটা ছিল ডিই, ডি এটা ছিল কি ই, আর এটা কি বি, এটা সি, ডিই আর বিসি, এই দুইটা প্রমাণ কিভাবে করবা যে সমান্তরাল? তার আগে একটু ধারক রেখার একটা কনসেপ্ট নাও। এই হচ্ছে একটা রেখা, এই রেখার উপরে এই একটা রেখা আছে, মনে করো এ বি, আর একটা রেখা আছে সাপোজ সি ডি। তাইলে এই এ বি রেখাটা আর সিডি রেখাটা একটা রেখার উপরে অবস্থিত না? মানে যদি একটা রেখার উপরে অবস্থিত হয় তাইলে বলা যায় ধারক রেখা সমান, আর যদি একটা রেখার উপরে অবস্থিত না হয় তাহলে বলা যায় ধারক রেখা আলাদা। তো দেখো ডিই হচ্ছে এই আর বিসি হচ্ছে এই, এদের মধ্যে তো একটা ডিস্টেন্স আছে, তাহলে এরা কি একটা রেখার উপর অবস্থিত? না, তাহলে এরা কি আলাদা আলাদা রেখার উপর অবস্থিত। তো তুমি এইখানে আসলে সাজাইয়া কিভাবে লিখবা? ঠিক আছে, এখানে সাজাইয়া লেখার নিয়মটা হচ্ছে
যে তুমি এইভাবে বলবা যে ডিই ডিই ভেক্টর এবং বিসি ভেক্টর এর দিক একই দিকে, দিক একই দিকে, একই দিকে, কিন্তু ধারক রেখা একই নয়, ধারক রেখা একই নয়। সুতরাং ডিই ভেক্টর সমান্তরাল বিসি ভেক্টর। তো আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো এই একটা আমাদের গেল। এইটা কিন্তু আসলে পরীক্ষায় দিবেই দিবে। তুমি এইভাবে অ্যান্সার করে আসবে, ইনশাআল্লাহ তুমি ফুল মার্ক পাবা। ঠিক আছে ভাইয়া? তো দেখো আবার আমি একটু দেখাই। এখানে কোনো সমস্যা যদি থাকে তোমার, ঠিক আছে? আশা করি সমস্যা থাকবে না। সমস্যা থাকলে তুমি অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ঠিক আছে? তোমার কোনো মতামত বা তোমার কোনো কনফিউশন যদি থাকে এইখানে, অবশ্যই কি করবা? কমেন্ট বক্সে তুমি জানাবা। তো তারপরে আমরা আরেকটা প্র্যাকটিসে আসি। ঠিক আছে? এইটাও খুব গুরুত্বপূর্ণ। এই যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নটা আসার সম্ভাবনাও বলা যায় প্রায় 99%, ঠিক আছে? বা 100% ও বলা যায়। এটাও একটা 5 স্টার মানের এমসিকিউ, সরি এমসিকিউ না, 5 স্টার মানের একটা সিকিউ কোয়েশ্চেন। ঠিক আছে? এটা অনেক গুরুত্বপূর্ণ। ওই যেটা আগে করাইলাম আমি, ওটা পরীক্ষায় 100% আসবেই। এটাও বলা যায়, এটাও 100% পরীক্ষায় তুমি পাবাই পাবা। ঠিক আছে? তো এইখানে দেখো কি প্রমাণ করতে বলছে। ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ একটি সামান্তরিক উৎপন্ন করে। বিষয়টা কি দেখো, একটা চতুর্ভুজ নিলাম আমরা। ঠিক আছে? চতুর্ভুজটার নাম হচ্ছে আমাদের এবিসিডি চতুর্ভুজ। এই হচ্ছে এ, এই হচ্ছে বি, এই হচ্ছে সি, আর এইটা হচ্ছে আমাদের ডি। এই এবিসিডি চতুর্ভুজের সন্নিহিত বাহু মানে কি? পাশাপাশি যে বাহুগুলো আছে, ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটার পাশাপাশি প্রত্যেকটা বাহু আছে, মানে একটার পাশে আরেকটা বাহু আছে, এইটার পাশে এইটা আছে, এইটার পাশে এইটা আছে, এরা প্রত্যেকে যার যার সন্নিহিত বাহু। যেমন এবি এর সন্নিহিত বাহু বলা যায় এডি কে অথবা বিসি কে। ঠিক আছে? এইভাবে এই সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক রেখাংশ, অর্থাৎ মধ্যবিন্দুগুলো তাইলে আগে আইডেন্টিফাই করা লাগবে। তাহলে আমি ধরি এবি এর মধ্যবিন্দুটা হচ্ছে এই জায়গায়, বিসি এর মধ্যবিন্দুটা হচ্ছে এই জায়গায়, সিডি এর মধ্যবিন্দুটা হচ্ছে এই জায়গায়, আর এডি এর মধ্যবিন্দুটা হচ্ছে এই জায়গায়। এই মধ্যবিন্দুগুলোরে সংযোগ করলে, ঠিক আছে? সংযোগ করলে একটা সামান্তরিক উৎপন্ন হবে। অর্থাৎ মধ্যবিন্দুগুলো যদি তুমি যুক্ত করে দাও, তাহলে যে ক্ষেত্রটা হবে ওইটা একটা সামান্তরিক। এইটাই প্রমাণ করতে বলছে। তো এইটার আমি সংযোগ করি। সংযোগ মানে যুক্ত করে দেওয়া। তারপরে এইটার সাথে এইটা সংযুক্ত করি আমি। জাস্ট সিম্পলি কি স্কেল ধরে তুমি যোগ করে দিবা। আমি তো স্কেল ধরে রাখতেছি না, এই কারণে একটু বেকাতারা হতে পারে। তো এটা তোমরা একটু কম্প্রোমাইজ করবা। আমি প্রত্যেকটা রেখারে কি করলাম? যুক্ত করে দিলাম। তো আমি এবি এর মধ্যবিন্দুর নাম দিলাম সাপোজ পি, ওইটা কিউ, তারপর এটা আর, তারপর একটা কি এস। তো এবি এর মধ্যবিন্দু যেটা, ওর নাম দিলাম আমি পি, তারপরে এইটার নাম দিলাম কিউ, এইটার নাম দিলাম আর, আর এইটার নাম দিলাম আমি এস। ঠিক আছে? তাহলে পি কিউ আর এস এটা কি পরস্পরের সাথে যুক্ত করছি আমি আহ, বিন্দুগুলোরে। তুমি দেখতে পাচ্ছ এখানে একটা ক্ষেত্রের মতো উৎপন্ন হয়েছে। তো প্রমাণ করা লাগবে পি কিউ আর এস একটি সামান্তরিক। ঠিক আছে? তো ভেক্টরে কি করা লাগে? দিক দেওয়া লাগে, এটা তোমরা জানো। ঠিক আছে? তাহলে আমি একটু দিকটা দিয়ে নেই, এবং দিকটা আসলে তুমি এইভাবেই দিবা, তাইলে আমার মতো তুমি আসলে প্রমাণটা করতে পারবা। তাহলে দিকটা দেওয়ার নিয়ম হয়েছে তুমি খালি উপরে যাবা ভাই। কোথায় যাবা? উপরের দিকে যাবা। তাহলে এই পি থেকে কিউর দিকে, তাহলে এটাও কোথায় যাওয়া, কোন দিকে যাবা? উপরের দিকে যাবা। পি থেকে এস এর দিকে, তারপরে এই এস থেকে আবার যাবা উপরের দিকে আর এর দিকে, আবার কিউ থেকে কোন দিকে যাবা? আর এর দিকে যাবা। তো এই জায়গায় কিন্তু কোনো প্যাচ নাই, সোজা কথা, তুমি খালি উপরের দিকে উঠাবা। ভেক্টরটা কি? খালি নিচ থেকে উপরের দিকে উঠাবা। পি থেকে এস এর দিকে, এস থেকে আর এর দিকে, আবার পি থেকে কিউ এর দিকে, কিউ থেকে আর এর দিকে। আর কোনো তোমার ভাই কাজ নেই, এটা ইজিলি তোমার মনে থাকবে। তো পরীক্ষায় তো প্রশ্নটা এই বাংলা ভাষায় থাকবে না, পরীক্ষা একটু এইভাবে বলে দেবে ভালোভাবে যে প্রমাণ করো যে, ঠিক আছে? প্রমাণ করো যে
PQRS একটি সামান্তরিক, ঠিক আছে? PQRS একটি সামান্তরিক, সামান্তরিক। এইটা আমাদের প্রমাণ করা লাগবে, ঠিক আছে? তো খুব সহজ, আমি প্রমাণটা তোমাদের করে দিব। তো তোমরা একদম ধৈর্য সহকারে দেখতে থাকো আর খেয়াল দাও ক্লাসে। তাহলে প্রমাণ যদি আমরা করতে চাই, তাহলে আমার আগে একটু অবস্থান ভেক্টরগুলো একটু ধরে নেওয়া লাগবে, ঠিক আছে? এই এর অবস্থান ভেক্টর তুমি ধরবা এ, জাস্ট দেখতে থাকো, তুমি এমনি বুঝতে পারবা। বি এর অবস্থান ভেক্টর ধরবা বি, স্মল বি। সি এর অবস্থান ভেক্টর ধরবা স্মল সি। তাহলে ডি এর অবস্থান ভেক্টর কত ধরবা, ওটা তোমরা এমনি বুঝতে পারছো, স্মল ডি, ঠিক আছে? এই অবস্থান ভেক্টরগুলোর সাহায্যে এই মধ্যবিন্দুগুলোর অবস্থান ভেক্টর আমাদের বের করা লাগবে, ঠিক আছে? প্রথম কাজ হচ্ছে আমাদের এইটা। তো আমরা এখানে লিখবো, তো আমরা কি করব, এই অবস্থান ভেক্টর নির্ণয় করব, ঠিক আছে? তো আমরা প্রথমে লিখি পি এর অবস্থান ভেক্টর। কিভাবে নির্ণয় করি আমি বলে দিতেছি, তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। পি এর অবস্থান ভেক্টর, পি এর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর নির্ণয়ের নিয়মটা হইতেছে, দেখো পিটা হচ্ছে এই যে পি বিন্দুটা, পি বিন্দুটা হইতেছে এ বি এর মধ্যবিন্দু। তো এ এর অবস্থান ভেক্টর জানো, বি এর অবস্থান ভেক্টর তুমি জানো, তাহলে পি এর অবস্থান ভেক্টরটা কি হবে, এ ভেক্টর, এই যে স্মল এ ভেক্টর যোগ স্মল বি ভেক্টর ডিভাইডেড বাই 2। তাহলে স্মল এ ভেক্টর যোগ স্মল বি ভেক্টর ডিভাইড বাই 2। তো এইটার একটু সুন্দর করে যদি লেখো, তাহলে তুমি এই হাফটার একটু বাইরে নিয়ে আসতে পারো। তারপর কি এ ভেক্টর যোগ বি ভেক্টর, এইভাবে লেখা যায়। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো ইনশাল্লাহ। তারপরে কার অবস্থান ভেক্টর বের করবো, কিউ এর অবস্থান ভেক্টর। তাহলে দেখো কিউ এর অবস্থান ভেক্টর, কিউ এর অবস্থান ভেক্টরটা কি হবে বলো, হাফ থাকবে, মানে একটু সাজাই লিখি একসাথে, হাফ থাকবে। তারপর কি কিউ এর এই পাশের বিন্দুটা কত, বি, প্লাস ওই পাশের বিন্দুটা কত, সি ভেক্টর। এই যে অবস্থান ভেক্টর দুইটা বসাই দিলে যেটা থাকে এইটি হচ্ছে কিউ এর অবস্থান ভেক্টর। তারপর আর এর অবস্থান ভেক্টর কত বলো, আর এর অবস্থান ভেক্টর অবশ্যই তোমরা পারো। আর এর অবস্থান ভেক্টর ইকুয়াল টু কত হবে বলো, এই যে হাফ নিলাম আমি, হাফ নেওয়ার পরে এই আর তো হচ্ছে এই হচ্ছে আমাদের আর, এর এই পাশে আছে কত, সি ভেক্টর, এই পাশে আছে কি, ডি ভেক্টর। তাহলে হাফ ইন্টু সি ভেক্টর যোগ ডি ভেক্টর। তারপরে একইভাবে এস এর অবস্থান ভেক্টর, এস এর অবস্থান ভেক্টর ইকুয়াল টু কি হবে, এটা অবশ্যই তোমরা পারো, হাফ দেবা আগে, দেওয়ার পরে এস এর দুই পাশে আছে কে কে, ডি ভেক্টর আর এ ভেক্টর, তাহলে ওই দুইটার জাস্ট যোগ করে দেবা, কারণ আগে ডি আগে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, যেহেতু মাঝখানে যোগ চিহ্ন আছে একই কথা। এই যে আমরা প্রত্যেকটার অবস্থান ভেক্টর, প্রত্যেকটার মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করে ফেললাম। এবার সামান্তরিক কিনা এটা প্রমাণের নিয়মটা কি, এটা প্রমাণের নিয়ম হইতেছে তোমার দেখতে হবে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কিনা, ঠিক আছে? তো বিপরীত বাহু কোনটার, বিপরীত বাহু কোনটা, এই পি কিউ এর বিপরীত বাহু এস আর, পি কিউ ভেক্টরের বিপরীত বাহু কোনটা, এস আর ভেক্টর। কিউ আর ভেক্টরের বিপরীত বাহু কোনটা, পিএস ভেক্টর। কিউ আর ভেক্টরের বিপরীত বাহু হচ্ছে পিএস ভেক্টর। তো দেখতে হবে পি কিউ এর সমান এস আর আসে কিনা, কিউ আর এর সমান পিএস আসে কিনা। তো এটা দেখার জন্য আমাদের কি করা লাগবে, এটা নির্ণয় করা লাগবে। তাহলে আমরা এখন বাহুগুলো নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব, দেখো পি কিউ ভেক্টর, কারণ কি পি থেকে কিউ এর দিকে যাচ্ছে, তাহলে পি কিউ ভেক্টর ইকুয়াল টু কি লেখা যায়, ওই যে দ্বিতীয় সূত্রটা মনে আছে, যে কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর, এইটা কিন্তু লেখা যায় সমান সমান। দেখো কিউ ভেক্টরের মান এই যে তুমি নির্ণয় করছো কত, হাফ অফ বি প্লাস সি, হাফ অফ বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এটা লিখে দেবা, হাফ অফ বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এটা আমি লিখলাম। এটা হচ্ছে কিউ এর মান, মাঝখানে আছে মাইনাস, হাফ দাও, পি এর মানটা কত, হাফ অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর, হাফ অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সমান কি লেখা যায়, দেখো দুইটার ভিতর থেকে হাফটা কমন নেওয়া যায়, হাফ কমন নাও, কমন নেওয়ার পরে কি লেখা যায়, বি ভেক্টর যোগ সি ভেক্টর।
এইখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস এ ভেক্টর, প্লাসে মাইনাসে মাইনাস বি ভেক্টর। তাহলে এখন দেখো কাটাকাটি যায় কি, এই বি ভেক্টর আর এই বি ভেক্টর কাটাকাটি যায়, ঠিক আছে? তাহলে থাকে কি, কাটাকাটি যাওয়ার পরে থাকে হাফ অফ সি ভেক্টর মাইনাস এ ভেক্টর, সি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এইটা কিন্তু আলটিমেটলি আমাদের এই পি কিউ ভেক্টরের মানটা আসে। তারপর আমরা দেখি কিউ আর ভেক্টরের মান কত, কিউ আর ভেক্টরের মান কত, কিউ আর ভেক্টরের মান কত। তাহলে এটার পরিবর্তে কি লিখতে পারি আমি, ওই যে সূত্র মতে দ্বিতীয়টা মাইনাস প্রথমটা বা শেষেরটা মাইনাস প্রথমেরটা বা শুরুরটা, আর ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। তাহলে আর এর মান কত দেওয়া আছে আমার এখানে, দেখো এই যে আর এর মান আমরা নির্ণয় করছিলাম কত, হাফ অফ সি ভেক্টর যোগ ডি ভেক্টর। তাহলে দেখো হাফ অফ সি ভেক্টর যোগ ডি ভেক্টর, হাফ অফ সি ভেক্টর যোগ ডি ভেক্টর, এটা আমরা লিখলাম। মাঝখানে আছে মাইনাস। এবার কিউ এর মান কত, হাফ অফ বি ভেক্টর যোগ সি ভেক্টর, বি ভেক্টর যোগ সি ভেক্টর। হুম, তো এইটা এখন কমন যায় কি, হাফ কমন যায়। আমি আর লাইন বাড়ালাম না, হাফ যদি কমন নিই আমি, তাহলে থাকি সি ভেক্টর প্লাস ডি ভেক্টর মাইনাস বি ভেক্টর মাইনাস সি ভেক্টর। সি ভেক্টর কাটাকাটি যায়, তো তোমাদের সুবিধার জন্য আমি করেই দিই। তো হাফ কমন গেলে থাকে কি, সি ভেক্টর প্লাস ডি ভেক্টর মাইনাস বি ভেক্টর মাইনাস সি ভেক্টর। সি ভেক্টর কাটাকাটি যায়, তাহলে আসলে এখানে থাকে কি, থাকে হাফ অফ ডি ভেক্টর মাইনাস বি ভেক্টর, কি থেকে হাফ অফ ডি ভেক্টর মাইনাস বি ভেক্টর, এইটা থাকে। তাহলে একটু ব্র্যাকেট দিয়ে আটকাই দিই। এই যে এখন তোমরা আসলে মনে মনে বলতেছো ভাই আমাদের কি যে এস আর তারপরে পিএস এইগুলোও কি আমাদের এইভাবে কষ্ট করে বের করতে হবে? তুমি যদি না বোঝো তাহলে বের করতে পারো। এখন আমি যেটা বলতেছি এটা একটু খেয়াল করো, তাহলে তুমি অনুরূপ ভাবে লিখতে পারবা। তাহলে আমি লিখি অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে কি লেখা যায় দেখো, এই পিকিউ এর মানও বের করছি আমি, কিউ আর এর মানও বের করছি। এবার এসপির সরি এস আর এর মানটা কত হবে, অনুরূপভাবে এস আর সমান কি লেখা যায় বলো? দেখো এটা যদি আসলে লিখতে চাও তাহলে দেখতে হবে যে পিকিউ এর মানটা কত আসছে। দেখো পিকিউ এর মানটা আসছিল আমার, একটু বুঝো এইভাবে, দেখো পিকিউ এর মান আসছিল হাফ অফ, হাফ থাকবি, এস আর এর ক্ষেত্রেও হাফ থাকবি, সি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে কি আসছে, পিকিউ এর মান হাফ অফ সি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তো এই পিকিউ এর সামনের কর্ণ কোনটা, এই এসি কর্ণ না, এই এসি কর্ণের এই তীরটা যেদিকে আছে ও আগে, মাইনাস তীরটা যার দিকে নাই সে পরে। কি লেখা যায়, এই যে পিকিউ এর পরিবর্তে তাহলে কি লিখছিলাম, হাফ অফ সি ভেক্টর মাইনাস এ ভেক্টর। অর্থাৎ এই পিকিউ নিয়ে যখন কাজ করবা তুমি বা কাজ করছো তখন তুমি এর নিকটবর্তী কর্ণ কোনটা, এসি কর্ণ, এই এসি কর্ণের তীরটা যেদিকে দেওয়া আছে, এই যে পিকিউ এর তীরটা যার দিকে দেওয়া আছে সে হবে আগে, মানে হাফ অফ দিয়া ওই যে যার দিকে তীর দেওয়া আছে সে হবে আগে, মাইনাস যার দিকে তীরটা আসলে বিপরীতমুখী বা যার থেকে আসছে সে হবে পরে। তারপরে কিউআর এর মান আমরা বের করছিলাম হিসাব করি অনেক কষ্ট করে। তো কিউআর এর মান সংক্ষেপে কিভাবে হবে, হাফ তো থাকবি, হাফ থাকবে। তারপরে এই কিউআরটা আসলে কোন কর্ণ কাছাকাছি কিউআর থেকে, এই যে বিডি কর্ণ কাছাকাছি, তাইলে কার দিকে মুখ করে আছে, এই যে ডি এর দিকে মুখ করে আছে এই তীরটা, ওই দিকে মুখ করে আছে। তাইলে এই যে হাফ অফ ডি ভেক্টর মাইনাস বি ভেক্টর, তাহলে এস আর এর মানটা কি হবে এবার তোমরা আশা করি বুঝতে পারছো। যদি না বুঝো তাহলে তোমরা এইভাবে করে তারপর বের করতে পারো, কিন্তু আমি বলবো যে এইভাবে শর্টকাটে তোমরা করে দাও। যে হাফ অফ কি হবে, এস আর এর মানটা এই যে এস আর এর সামনে কর্ণ কোনটা, এসি কর্ণ, তাই হাফ অফ সি ভেক্টর মাইনাস এ ভেক্টর। কেন এ ভেক্টর মাইনাস সি ভেক্টর না, কারণ তীরটা দেওয়া আছে সির দিকে, এই কারণে সিটা আগে লিখতে হবে, সি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তারপরে আবার কি লেখা যায়, আবার লেখা যায় এস আর তো নির্ণয় করলাম আমরা, এবার পিএস টা নির্ণয় করা হয় নাই, তাহলে পিএস সমান কি লেখা যায় তোমরাই বলো। তাহলে আমি পিএস সমান কি লিখতে পারি, পি এস ভেক্টর, পিএস ভেক্টর এগুলো কি লিখতে পারি বলো, হাফ তো থাকবি,
হাফ থাকবেই। মাঝখানে কারে কারে রাখবো আমি? মাঝখানে রাখবো দেখো PS। তাইলে কোথা থেকে কোথায় যাচ্ছে, কোনটা থেকে কোনটার দিকে যাচ্ছে? পি থেকে এস এর দিকে যাচ্ছে। তাহলে এর নিকটবর্তী কর্ণ কোনটা বা সামনের কর্ণ কোনটা? বিডি কর্ণ। তাহলে ডি ভেক্টর মাইনাস বি ভেক্টর। এখানে দেবো কি ডি ভেক্টর মাইনাস বি ভেক্টর। এখানে কেন বি ভেক্টর মাইনাস ডি ভেক্টর না? কারণ হচ্ছে তোমার এই যে পি থেকে এস এর দিকে যাচ্ছে, তো এই দিকটা মূলত ডি এর দিকে, এই কারণে ডিটা আগে আসছে আর বিটা পরে আসছে। তো এবার আমার কিন্তু চারটা বাহুর মানই কিন্তু আমার নির্ণয় করা শেষ। একটা হচ্ছে পি কিউ, তারপর একটা কিউ আর, এই যে পি কিউ, কিউ আর, তারপরে এস আর, তারপরে কি পিএস। একটা হচ্ছে এই যে পি কিউ, তারপরে কিউ আর, তারপরে এস আর পিএস। এবার একটা মানে মজার একটা বিষয় দেখো, পিকিউ এর মান কত বের করছিলাম আমরা? পিকিউ এর মান বের করছিলাম যে এইটা, ঠিক আছে? কত? হাফ অফ সি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তো পিকিউ এর বিপরীত ভেক্টর কোনটা? এস আর ভেক্টর। তো এস আর এর মানও কত আসছে? হাফ অফ সি ভেক্টর মাইনাস এ ভেক্টর, ওই একই মান আসছে কিন্তু। আবার পিএস এর বা আমরা কিউ আর এর মানটা কত বের করছিলাম? কিউ আর ভেক্টরের মান বের করছিলাম হাফ অফ, এই যে হাফ অফ ডি ভেক্টর মাইনাস বি ভেক্টর, এইটা বের করছিলাম, এই যে এইটা। তাহলে ওর বিপরীত বাহুকে পিএস, পিএস এর মানও কত? পিএস এর মানও হাফ অফ ডি ভেক্টর মাইনাস বি ভেক্টর, ওইটাই। তাহলে বিপরীত বাহুগুলো সমান কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে পরবর্তী পৃষ্ঠায় তুমি এইভাবে লিখবা যে বিপরীত বাহু কার বিপরীত কে ছিল? তো তোমরা আশা করছি বুঝতে পারছো। তাহলে কার বিপরীত কে ছিল বলো? এই যে পি কিউ ভেক্টর, পি কিউ ভেক্টরের যে মান পাইছিলাম ইকুয়াল টু এস আর ভেক্টরেরও ওই একই মান পাইছিলাম আমরা। এস আর ভেক্টরেরও কি ওই একই মান পাইছিলাম, এবং কিউ আর এর যে মান পাইছিলাম কিউ আর ভেক্টরের ইকুয়াল টু পিএস ভেক্টরও ওই একই জিনিস পাইছিলাম, পিএস ভেক্টর। এখন বিপরীত বাহুগুলো তো আমরা সমান দেখাইলাম, এবার একটা জিনিস দেখা লাগবে যে বিপরীত বাহুগুলো সমান্তরাল কিনা, ঠিক আছে? অর্থাৎ পি কিউ এর সমান্তরাল এস আর কিনা, কিউ আর এর সমান্তরাল পিএস কিনা, এইটা একটু আমাদের এবার দেখানো লাগবে। কিভাবে দেখাবো? দেখো পি কিউ ভেক্টর এবং এস আর ভেক্টর, ঠিক আছে? পি কিউ ভেক্টর এবং কে এস আর ভেক্টর এর দিক, এর দিক একই দিকে, একই দিকে, কিন্তু ধারক রেখা একই নয়। ধারক রেখা একই নয়। তো সুতরাং কি লেখা যায়? সুতরাং পি কিউ সমান্তরাল, পি কিউ ভেক্টর সমান্তরাল এস আর ভেক্টর। অনুরূপ ভাবে মানে একইভাবে অনুরূপ ভাবে কি লেখা যায়? কিউ আর ভেক্টর সমান্তরাল পিএস ভেক্টর। প্রমাণিত। খুবই সহজ, খুবই সহজ, ঠিক আছে? তো আশা করছি তোমরা এইটা বুঝতে পারছো। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং আজকে ক্লাসটার মাধ্যমে তুমি 100% পরীক্ষায় কমন পাবা। এবারে এই প্রমাণটা দেখো, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রমাণ, পরীক্ষায় আসার মতো। তো এটা কি? এবিসি ত্রিভুজের বিসি সিএ এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিইএফ হলে প্রমাণ করতে হবে এডি ভেক্টর যোগ বিই ভেক্টর যোগ সিএফ ভেক্টর ইকুয়াল টু জিরো ভেক্টর বা নাল ভেক্টর, ঠিক আছে? এটা প্রমাণ করাটার ওয়ে কি? প্রমাণ করার ওয়ে হচ্ছে তোমার আগে তুমি মধ্যবিন্দুগুলো দাও, ঠিক আছে? তো বিসি এর মধ্যবিন্দু কত? ডি। বিসি এর মধ্যবিন্দু কত? ডি, কারণ ওইখানে বইলেই দিয়েছে বিসি এর মধ্যবিন্দু ডি। তো আমরা ডি দিলাম। তারপরে এসি এর মধ্যবিন্দু হচ্ছে ই, তাহলে ই দিলাম। তারপরে এবি এর মধ্যবিন্দু হচ্ছে এফ, তাহলে আমরা এফ ও দিলাম। তারপরে তুমি এ থেকে ডি যোগ করো, বি থেকে ই যোগ করো, সি থেকে এফ যোগ করো। তারপরে তীর চিহ্নগুলো যে বি থেকে ই এর দিকে, এ থেকে ডি এর দিকে, সি থেকে এফ এর দিকে, এটা কিভাবে দিবা বা এটা আমি কিভাবে দিছি? এই যে দেখো, এ থেকে ডি এর দিকে যে তীর চিহ্ন সেটা এখানে দেওয়াই আছে। অর্থাৎ এ থেকে ডি এর দিকে তীর চিহ্ন হবে, তারপর বি থেকে ই এর দিকে তীর চিহ্নটা হবে, তারপরে সি থেকে এফ এর দিকে তীর চিহ্নটা হবে। তো এই প্রমাণে যেভাবে চাইছি আমি ওইভাবে এই মধ্যমাগুলোর
ডিরেকশন আমি দিয়ে দিলাম বা দিকগুলো দিয়ে দিলাম। এবার এই যে এ বি সি, এ বি বি সি এ সি এর তীর চিহ্নটা কিভাবে দিবে? আমার মতো যদি প্রমাণ করতে চাও তাহলে এইভাবেই তোমাকে তীর চিহ্নগুলো বসাতে হবে। তো মনে রাখার টেকনিকটা কি? তুমি এ থেকে নিচের দিকে নামাবা তীর চিহ্ন, আবার এ থেকে এই সি এর দিকেও নিচের দিকে নামাবা। অর্থাৎ এ থেকে বি এর দিকেও নামাবা, এ থেকে সি এর দিকেও নামাবা। তারপরে বি থেকে সি এর দিকে এই নিচের রেখাটার তীর চিহ্নটা হবে বাম থেকে ডান দিকে। সোজা কথা। শেষ। তোমার তীর চিহ্নর ঝামেলা শেষ। এবার তুমি জাস্ট ওইখানে ত্রিভুজ সূত্র দিয়ে এই প্রমাণটা তুমি ইজিলি করে ফেলতে পারবা। তো আমি শুরু করি। তো প্রথমে নিবা ত্রিভুজ এ ডি বি বা এ বিডি। ত্রিভুজ এ বিডি কেন নিবা? দেখো প্রথমে আমার লাগবে কি? এডি এর মান লাগবে। আমার কিসের মান লাগবে? এডি ভেক্টরের মান লাগবে। তাহলে আমি কি বলতে পারি না একই দিকের দুইটার যোগফল সমান সমান বিপরীত দিকেরটা? তাহলে একই দিকে আছে কে কে? এবি যোগ বিডি। মানে একই দিকে আছে বলতে একই রাস্তায় চলতেছে কে কে বা একই রাস্তায় চলবে কে কে? এবি ভেক্টর প্লাস বিডি ভেক্টর, এবি ভেক্টর যোগ বিডি ভেক্টর ইকুয়াল টু কি বলা যায়? এডি ভেক্টর। তারপরে দেখো এবি, এবি হচ্ছে বড় ত্রিভুজের একটা বাহু। একটু খেয়াল দাও, এবি হচ্ছে বড় ত্রিভুজটার একটা বাহু। আর বিডি কি বড় ত্রিভুজটার একটা বাহু? না, বিডি হচ্ছে বড় ত্রিভুজটার বাহুর অর্ধেক, অর্থাৎ বিডি হচ্ছে বিসি এর অর্ধেক। তো বিডি তুমি রাখতে পারবা না, তোমার এখানে করা লাগবে কি? এই বিডিটাকে পুরো ত্রিভুজের বাহু দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, অর্থাৎ বিডি হচ্ছে বিসি এর অর্ধেক। তাইলে তুমি এইটা ওইভাবে লিখবা। তো আগে আমি এডিটা লিখি। এডি ভেক্টর সমান সমান কি? এবি হচ্ছে বড় ত্রিভুজের একটা বাহু, তো ওরে আমি রাখলাম, প্লাস বিডি যেইটা আছে, বিডি তো বড় ত্রিভুজটার বাহু না, তো বিডি রে বড় ত্রিভুজের বাহু আকারে যদি লিখতে চাই, ডি যেহেতু বিসি এর মধ্যবিন্দু, তাহলে লেখা যায় না বিডির পরিবর্তে হাফ অফ বিসি? অবশ্যই লেখা যায়, সাথে একটা ভেক্টর দেবা। তো এইটা হচ্ছে আমার 1 নাম্বার সমীকরণ। এই যে এডি থেকে আমরা এইটা পাই, এডি এর মান এইটা পাই, তাহলে এইটা হচ্ছে 1 নং সমীকরণ। পরে কার মান বের করা লাগবে তোমরাই বলো? এই যে বিই এর মান। তাহলে বিই এর মানটা কিভাবে নির্ণয় করবো? বিই এর মানটা আমি কিভাবে নির্ণয় করতে পারি বলো? কোন ত্রিভুজটা নিলে বিই এর মানটা পাওয়া যাবে? তো বিই এর মান যদি তুমি চাও তাহলে বিইসি ত্রিভুজটা নাও। ঠিক আছে? তাহলে দেখো ত্রিভুজ, ও আর এইটা হচ্ছে ত্রিভুজ এবিডি। ঠিক আছে? এইটা কি থেকে পাইছো? এইটা পাইছি আমরা ত্রিভুজ এ বি ডি থেকে। ত্রিভুজ এ বি ডির সাহায্যে এটা নির্ণয় করে ফেলছি। তারপরে কাজ করব আমরা ত্রিভুজ বিইসি নিয়ে। ঠিক আছে? ত্রিভুজ বিইসি এ, ত্রিভুজ বিইসি এ কি লেখা যায় বলো? ত্রিভুজ সূত্র অনুযায়ী একই দিকে চলতেছে কোনটা কোনটা? বিই চলতেছে আর ইসি চলতেছে। তাহলে তুমি লিখতে পারো না বিই ভেক্টর যোগ ই সি ভেক্টর ইকুয়াল টু বিসি ভেক্টর? এটা লেখা যায় কিনা বলো? বিই ভেক্টর যোগ ইসি ভেক্টর ইকুয়াল টু বিসি ভেক্টর, একই দিকের দুইটার যোগফল ইকুয়াল টু বিপরীত দিকেরটা। হ্যাঁ, অবশ্যই লেখা যায়। তো এবার তোমার এখান থেকে লাগবে আসলে মূলত কার মান লাগবে বলো? লাগবে বিই এর মান। তো বিই তুমি রাখো, বাকিগুলোর ওই সাইডে পাঠাই দাও। তাহলে বিই ভেক্টর ইকুয়াল টু বিসি ভেক্টর মাইনাস ইসি ভেক্টর। অতএব বিই সমান কি লেখা যায় বলো? বিই ভেক্টর আমি সমগ্র ত্রিভুজের বাহু দিয়ে রিপ্রেজেন্ট করতে চাইতেছি। বিসি, বিসি কি বড় ত্রিভুজের একটা বাহু? হ্যাঁ, বিসি বড় ত্রিভুজের একটা বাহু। তাহলে এটার পরিবর্তে কিছুই লেখা লাগবে না, আমি বিসি লিখে দেব জাস্ট। মাইনাস ইসি, এই ইসি কি বড় ত্রিভুজের বাহু? না, ইসি হচ্ছে এসি এর অর্ধেক। তাহলে ইসিটাকে তুমি এসি এর অর্ধেক আকারে লেখো, হাফ অফ এ সি ভেক্টর। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমার 2 নাম্বার সমীকরণ। তারপরে আমার আরেকটা মান লাগবে, এটা হচ্ছে সিএফ এর মান। তো সিএফ এর মানটা তুমি কিভাবে পেতে পারো বলো? সিএফ এর মানটা তুমি কিভাবে পেতে পারো? তো সিএফ এর মানটা যদি তুমি চাও তাহলে এ সিএফ ত্রিভুজটা নেওয়া যায় না? সিএফ এর মানটা বের করার জন্য ত্রিভুজ এ সি এফ এ, এইটা ত্রিভুজ সূত্র ফলাইলে কি হয় বলো? এসিএফ এ যে এসি আর সিএফ তো একই দিকে যাচ্ছে, আর এএফ তার বিপরীত দিক থেকে আসতেছে, তাই লেখা যায় যে এ সি ভেক্টর প্লাস সিএফ ভেক্টর ইকুয়াল টু এএফ ভেক্টর। এটা লেখা যায়।
এএফ ভেক্টর। তো আমরা ইজিলি লিখতে পারি এইটা। তো আমার লাগবে সিএফ এর মান। তো রাখো সিএফ ইকুয়াল টু কি হবে? এ এফ ভেক্টর মাইনাস এসি ভেক্টর। তাহলে আমি যেটা বললাম যে পুরো বাহু দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে, মানে অর্ধেক হইলে হবে না, বড় ত্রিভুজটার বাহু দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে সিএফ ভেক্টর ইকুয়াল টু কি লেখা যায় বলো? ইকুয়াল টু এএফ। এএফ কি বড় ত্রিভুজের বাহু টোটাল? না। তাহলে এএফ কি? এবি এর অর্ধেক। তাহলে লেখো হাফ অফ এবি ভেক্টর লিখলাম আমি। তারপরে কি আছে? মাইনাস এএফ এর পরিবর্তে হাফ অফ এবি লিখলাম। এই মাইনাসের মাইনাস এসি ভেক্টর। এসি তো বড় ত্রিভুজের একটা বাহু। তাহলে আমি সব কিছুরে বড় ত্রিভুজের বাহু দ্বারা রিপ্রেজেন্ট করলাম এবং এইটা হচ্ছে আমার ৩ নাম্বার সমীকরণ। এইটা হচ্ছে কি আমার ৩ নাম্বার সমীকরণ। এবার একটু প্রশ্নের দিকে তাকাও। কি প্রমাণ করতে বলছে? এডি ভেক্টর যোগ বিই ভেক্টর ইকুয়াল টু কি? সিএফ ভেক্টর। তাহলে তোমার এখন কাজ কি? তোমার এখন কাজ হচ্ছে সবগুলা সমীকরণ যোগ করে দেওয়া। কারণ এই যে ১ নং সমীকরণ থেকে পাবা তুমি এডি, ২ নং সমীকরণ থেকে পাবা তুমি বিই, আর ৩ নং সমীকরণ থেকে পাবা সিএফ। তো সবগুলো যোগ করে দেওয়ার পরে তুমি দেখো 0 আসে কিনা। তো আমি নেক্সট স্লাইডে যাই। তাহলে কি যোগ করা লাগবে বলো? এবি ভেক্টর, সরি এডি ছিল সম্ভবত, আমি আরেকটু দেখে নিই কি ছিল। এডি ভেক্টর। তাহলে এডি যোগ বিই যোগ সিএফ। তাহলে আমি একটু এখানে লিখি যে ১ নং যোগ ২ নং যোগ ৩ নং। ১ প্লাস ২ প্লাস ৩, মানে ১ নং যোগ ২ নং যোগ ৩ নং করে পাই। তো কি ছিল? এডি ভেক্টর। ১ নং এ ছিল এডি ভেক্টর প্লাস ২ নং এ ছিল কি? বিই ভেক্টর প্লাস ৩ নং এ ছিল কি? সিএফ ভেক্টর। এবার মান বসানোর পালা। ইকুয়াল টু দাও। এডি এর মান কত? মানে ১ নং এ এডি এর মান কত? ১ নং এ এডি এর মান হচ্ছে আমার হাফ অফ, সরি হাফ না, এডি এর মান হচ্ছে আমার এবি ভেক্টর যোগ হাফ অফ বিসি ভেক্টর। এবি ভেক্টর যোগ হাফ অফ বিসি ভেক্টর। এবি যোগ হাফ অফ বিসি। তাহলে আমি লিখে ফেলাই এবি ভেক্টর যোগ হাফ অফ বিসি ভেক্টর। তোরে আমি ব্র্যাকেটের ভিতরে রাখি। এটা হচ্ছে ১ নং এর মান প্লাস মাঝখানে কি হবে? ২ নং এর মান। তো ২ নং এর মান কত আমার দেখি। ২ নাম্বার মানে কি? বিই। মানে ২ নং সমীকরণ বিই সমান বিসি ভেক্টর মাইনাস হাফ অফ এসি ভেক্টর। বিসি মাইনাস এসি। বিসি মাইনাস হাফ অফ এসি। তাহলে বিসি ভেক্টর মাইনাস হাফ অফ এসি ভেক্টর। তো ২ নাম্বারে যেটা ছিল সেটাও কিন্তু আমরা লিখে ফেলছি। তারপরে ৩ নাম্বারে কি ছিল? সিএফ। তো সিএফ সমান কি? আমরা একটু ওইখান থেকে দেখে আসি। সিএফ সমান ছিল হাফ অফ এবি ভেক্টর মাইনাস এসি ভেক্টর। হাফ অফ এবি ভেক্টর মাইনাস এসি ভেক্টর। তো এই হাফ অফ এবি ভেক্টর মাইনাস এসি ভেক্টর সমান সমান। তো এটা তো এই পাশে আছি, আমরা এইখান থেকে শুরু করি। আমরা ব্র্যাকেট গুলা উঠাই দিই। তো লেখা যায় এবি ভেক্টর যোগ হাফ অফ বিসি ভেক্টর প্লাস বিসি ভেক্টর মাইনাস হাফ অফ এসি ভেক্টর প্লাস হাফ অফ এবি ভেক্টর মাইনাস এসি ভেক্টর। এবার একটা কাজ করি আমরা, যে সবগুলো হাফ এক পাশে রাখি আর সবগুলা পূর্ণ যেগুলো আছে ওইগুলা একসাথে রাখি। তো এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, এবির কাজ গেল, বিসির কাজ গেল, তারপর আছে কি? মাইনাস এসি ভেক্টর। মাইনাস এসি ভেক্টর। তারপরে আবার দেখো এখানে আছে কি? প্লাস হাফ অফ এবি ভেক্টর প্লাস হাফ অফ বিসি ভেক্টর। আর একটা আছে কি? মাইনাস হাফ অফ এসি ভেক্টর। মাইনাস হাফ অফ এসি ভেক্টর সমান সমান। এবার দেখো এবি প্লাস বিসি আছে এখানে। কি আছে? এবি প্লাস বিসি মাইনাস এসি আছে। তো এবি প্লাস বিসি, এই দেখো এবি, এ থেকে বি, তারপর বি থেকে সি, অর্থাৎ এবি প্লাস বিসি ওরা দুইজনে একই লাইন ধরে যাচ্ছে। আর এই এসি কি ঠিক তার বিপরীত দিক থেকে আসছে। তাহলে এবি প্লাস বিসির পরিবর্তে আমি ত্রিভুজ সূত্র অনুযায়ী বসাইতে পারি না এসি ভেক্টর?
তো এই যে এখানে এবি প্লাস বিসি এইটুকুর পরিবর্তে আমি কি বসাইতে পারি এসি ভেক্টর ত্রিভুজ সূত্র অনুযায়ী তোমরা চিত্র দিকে তাকাইলেই বুঝতে পারবা মাইনাস এসি ভেক্টর প্লাস এইখানে কি হাফ কমন যায় হাফ কমন গেলে থাকে কি এবি ভেক্টর যোগ বিসি ভেক্টর মাইনাস এসি ভেক্টর আমি হাফ কমন নিলাম জাস্ট আর কিচ্ছু করি নাই সমান সমান দেখো এসি এসি কাটাকাটি যায় তাহলে এখানে কত থাকে 0 থাকে প্লাস হাফ এই যে দেখো এখানে এবি প্লাস বিসি এবি প্লাস বিসির পরিবর্তে এখানে এসি বসাইছিলাম না এখানে তো আবার এবি প্লাস বিসি চলে আসছে তাহলে এইটার পরিবর্তেও আমি কত বসাইতে পারি এসি বসাইতে পারি এবি প্লাস বিসির পরিবর্তে মাইনাস এই যে একটা এসি ভেক্টর তাহলে দেখো সমান দিয়ে কি লেখা যায় 0 প্লাস এই হাফ ইন্টু এসি মাইনাস এসি কাটাকাটি যায় 0 থাকে 0-র সাথে হাফ গুণ করলে 0 হয় 0 প্লাস 0 ইকুয়াল টু কত 0 কারণ 0-র নিচে একটা তুমি ভেক্টর সাইন দিয়ে দিতে পারো এটা দ্বারা বোঝায় নাল ভেক্টর ঠিক আছে আমাদের এইটাই প্রমাণ করতে বলছিল এবং আমরা কিন্তু সেটা খুব ভালোভাবে প্রমাণ করে ফেলছি তাহলে লিখে দেবা প্রমাণিত কি বলছি বুঝতে পারছো ভাইয়া তাহলে খুব সহজে কিন্তু আমরা এইটার প্রমাণটা আমরা দেখে ফেললাম তো আরেকটা আছে ওইটা আমরা করি কি বলছে বিসিইডি ট্রাপিজিয়ামের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু এম এন হলে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে এম এন সমান্তরাল ডিই সমান্তরাল বিসি এবং এম এন সমান সমান হাফ অফ বিসি মাইনাস ডিই একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো তো আমি ট্রাপিজিয়ামের নামটা দিয়ে দিই তো আমরা আগেই এঁকে রাখছিলাম কারণ যাতে তোমাদের সহজে বা আরো দ্রুত করাইতে পারি তো এইটা মনে করো বি এইটা হচ্ছে সি এইটা হচ্ছে আমার ই আর এইটা হচ্ছে ডি এই হচ্ছে এটা ট্রাপিজিয়াম তারপরে আরেকটা সুন্দর জিনিস বলছে যে ট্রাপিজিয়ামের কর্ণদ্বয় এই ট্রাপিজিয়ামের কর্ণ কোনটা কোনটা বিই একটা কর্ণ আর সিডি হচ্ছে আমার আর একটা কর্ণ ঠিক আছে ভাইয়া বিই একটা কর্ণ আর সিডি কি আমার আর একটা কর্ণ তো এই কর্ণদ্বয়ের মধ্যবিন্দু আবার দেওয়া আছে এম আর এন হচ্ছে কর্ণদ্বয়ের কি মধ্যবিন্দু ঠিক আছে ভাইয়া এম এন হচ্ছে কর্ণদ্বয়ের মধ্যবিন্দু তাইলে এই বিই কর্ণের মধ্যবিন্দু আমরা একটু আইডেন্টিফাই করি এইটা হচ্ছে বিই কর্ণের মধ্যবিন্দু সাপোজ এইটার নাম হচ্ছে আমার এম আর সিডি কর্ণের মধ্যবিন্দু হচ্ছে কি আমার এন এটা হচ্ছে এন তাহলে আমাদের প্রমাণের জন্য আমরা কি করব আমরা এই এম কমা এন বা এম এন যোগ করব ঠিক আছে তারপরে আমরা ডিরেকশন দিব তো প্রমাণের জন্য ডিরেকশনটা খুবই সহজ সব ডান দিকে তাকাই থাকবে আর কি এইটা ডান দিকে এইটাও হচ্ছে ডান দিকে অন্য কারি দিক যাতে বুঝতে সুবিধা হয় আর ডিইও এই দিক থেকে এই দিকে যাবে ঠিক আছে তাহলে আমরা এই তিনটা দিক আমরা দিয়ে দিলাম এবং আরেকটা ডিরেকশন আমাদের একটু লাগবে বি থেকে ইর দিকে যাবে আর সি থেকে ডি এর দিকে যাবে বি থেকে কোন দিকে যাবে ই এর দিকে আর সি থেকে ডি এর দিকে তো জাস্ট এই দিকগুলো মনে রাখলে তোমার এইটার করা কোনো ব্যাপারই না এই ভেক্টর জাস্ট তোমার কাজ হয়েছে আমি যে দিকগুলো যেভাবে দিতেছি তুমি জাস্ট ওই দিকগুলো বসাইতে শেখো ওই দিকগুলো যদি বসাইতে পারো তুমি এমনি পাইরে যাবা ভাইয়া ঠিক আছে আমি যেভাবে পড়াইতেছি তো এইটা তুমি যদি জাস্ট ওই ডিরেকশন গুলো মনে রাখো তাহলে আর তোমার কোনো সমস্যা হবে না প্রমাণ তুমি ইজিলি করতে পারবা ত্রিভুজ সূত্র দিয়ে ইজিলি বের করে নিয়ে আসতে পারবা তো তোমরা সেটা আগেই দেখছো আমি প্রত্যেকটা কিন্তু ত্রিভুজ সূত্র ইউজ করছি তো আমাদের প্রমাণ করা লাগবে কি এই সমান্তরাল যেটা বলছে এটা আসলে বাংলা ভাষায় তোমার একটু বুঝাই দিতে হবে তো এটা পরে আগে আমরা এইটা প্রমাণ করি যে এম এন সমান সমান হাফ অফ বিসি মাইনাস ডিই এম এন সমান সমান হাফ অফ বিসি মাইনাস ডিই তাহলে আমরা প্রমাণের জন্য কি করব অবস্থান ভেক্টর ধরে নেব মনে আছে অবস্থান ভেক্টর যে ধরে নিয়ে করছিলাম আমরা একটা আহ, প্রমাণে আগের তো বি এর অবস্থান ভেক্টর কত ওই যেটা আছে ওইটাই স্মল বি সি এর অবস্থান ভেক্টর কত তোমরাই বলো স্মল সি ই এর অবস্থান ভেক্টর কি স্মল ই তারপরে ডি এর অবস্থান ভেক্টর কি হবে স্মল ডি আশা করি এই পর্যন্ত তোমাদের কোনো সমস্যা নাই তো প্রমাণ করতে হবে এম এন সমান হাফ অফ বিসি মাইনাস ডিই তো প্রথমে আমরা এম এর অবস্থান ভেক্টরটা নির্ণয় করি এম কি বিই এর মধ্যবিন্দু কারণ কর্ণের মধ্যবিন্দু হচ্ছে এম বিই কর্ণের মধ্যবিন্দু তাহলে এম এর অবস্থান ভেক্টর কি হবে মনে আছে ওই যে মধ্যবিন্দু দেওয়া থাকলে কিভাবে তার অবস্থান ভেক্টর নির্ণয় করে তাহলে তুমি লিখবা এম
এর অবস্থান ভেক্টর, এম এর অবস্থান ভেক্টর ইকুয়াল টু একটা হাফ দেবা। ওই যে ওই নিয়মে একটা করেছিলাম না আমি, একটা হাফ দিলা তুমি, তারপরে কি দুই প্রান্তে যে দুইটা অবস্থান ভেক্টর আছে, এই এম এর দুই প্রান্তে কে কে আছে, বি আছে আর ই আছে, তাহলে তুমি লেখো বি ভেক্টর প্লাস ই ভেক্টর। ঠিক আছে, এইটা হচ্ছে আমার এম এর অবস্থান ভেক্টর। তারপরে আর একটা অবস্থান ভেক্টর আমার লাগবে, এইটা হচ্ছে আমার এন এর অবস্থান ভেক্টর। তাহলে এন এর অবস্থান ভেক্টরটা আমরা নির্ণয় করি, এন এর অবস্থান ভেক্টর ইকুয়াল টু কি হবে বলো, হাফ হবে। তারপরে এন এর দুই পাশে কে আছে, এখানে আছে সি আর এখানে আছে কে, ডি। তাহলে তুমি বলতে পারো সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। ঠিক আছে ভাইয়া, তো প্রমাণে বলছে এম এন সমান কিছু একটা দেখাইতে বলছে, তাহলে আমরা এবার লিখতে পারি না এম এন ইকুয়াল টু, এম এন ভেক্টর ইকুয়াল টু এম এন ভেক্টর ইকুয়াল টু কি লিখতে পারি, ওই যেটা সূত্র, দ্বিতীয়টা মাইনাস প্রথমটা, মানে এখানে এম আছে প্রথমে এন আছে দ্বিতীয়তে, তাহলে এম এন ভেক্টর সমান লেখা যায় দ্বিতীয়টা মাইনাস প্রথমটা। এবার মান বসাও, মান কিভাবে বসাবো বলো, এন ভেক্টরের মান তোমার জানা আছে, অবস্থান ভেক্টরের মান কত, হাফ অফ সি ভেক্টর প্লাস ডি ভেক্টর মাইনাস হাফ অফ এম ভেক্টরের মান কত বলো, হাফ অফ বি ভেক্টর প্লাস ই ভেক্টর, বি ভেক্টর প্লাস ই ভেক্টর। হাফ কমন নাও, হাফ যদি কমন নেই আমি তাহলে কি থাকে, হাফ কমন নিলে সি ভেক্টর প্লাস ডি ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস ই ভেক্টর, এইটা থাকে কিনা বলো, এইটাই থাকে। ঠিক আছে, এখন এইটারে জাস্ট একটু সাজানো লাগবে, আর কিচ্ছু করা লাগবে না। সমান সমান হাফ, এই সি এর পাশে রাখো তুমি, তোমার কি বলছে বিসি প্রমাণ করতে বলছে, ঠিক আছে, বিসি প্রমাণ করতে বলছে, তাহলে সি আর বি পাশাপাশি রাখো, সি ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটা পাশাপাশি রাখলা তুমি। তারপরে আরেকটা জিনিস চাইছে আমার, এই যেটা নেগেটিভ হবে, এই যে প্লাস মাইনাস এটা মাইনাস হবে, একটু ভুল হয়েছে দাঁড়াও, জাস্ট এটা কি হবে মাইনাস হবে আমার। ঠিক আছে, এটা কি হবে মাইনাস হবে, কারণ ওই যে প্লাসে মাইনাসে মাইনাস। এই যে দেখো, এই এখান থেকে কমন নিছি, হাফ কমন নেওয়ার পরে এটা তো যা আছে সেটাই হবে, আর এই প্লাসে মাইনাসে মাইনাস বি, আর এই প্লাসে মাইনাসে, এই প্লাসে মাইনাসে এখানে আবার কি মাইনাস ই। তো এই জায়গায় সি ভেক্টর মাইনাস বি ভেক্টর পাশাপাশি রাখলাম, প্লাস ডি ভেক্টর আর ই ভেক্টর, এইটাও কি করলাম আমরা পাশাপাশি রাখলাম। তো পাশাপাশি রাখার পরে আমরা কি করবো এবার, দেখো এইটার পর থেকে দেখো সমান সমান হাফ, হাফের জায়গায় আছে সি ভেক্টর মাইনাস বি ভেক্টর, সি ভেক্টর মাইনাস বি ভেক্টরের পরিবর্তে কি বসাইতে পারি মনে আছে তোমার, এই যে সি ভেক্টর মাইনাস বি ভেক্টর, তুমি কি বিসি ভেক্টরের পরিবর্তে, বিসি ভেক্টরের পরিবর্তে কি লিখতে পারতাম মনে আছে, সি ভেক্টর মাইনাস বি ভেক্টর, এটা লিখতে পারতা কিনা যে দ্বিতীয়টা মাইনাস প্রথমটা। তো এবার তোমার এই সি ভেক্টর মাইনাস বি ভেক্টর এখানে দেওয়াই আছে, তো তুমি এইটার পরিবর্তে এইটা লিখতে পারবা না বিসি ভেক্টর, তাহলে তুমি সি ভেক্টর মাইনাস বি ভেক্টরের পরিবর্তে তুমি লিখতে পারবা কি বিসি ভেক্টর, মাঝখানে চিহ্নটা হচ্ছে প্লাস, ডি ভেক্টর মাইনাস ই ভেক্টর আছে, কি আছে ভাইয়া ডি ভেক্টর মাইনাস ই ভেক্টর, তাইলে ডি এর পরিবর্তে তুমি কি লিখতে পারতা মনে আছে, ডি ই ভেক্টর পরিবর্তে কি লিখতে পারতা, ডি ই ভেক্টর ইকুয়াল টু লেখা যাইতো ই ভেক্টর মাইনাস ডি ভেক্টর, ঠিক কিনা, ই ভেক্টর মাইনাস ডি ভেক্টর। তো এবার এই জায়গায় আছে তোমার ডি ভেক্টর মাইনাস ই ভেক্টর, তাহলে এইটার পরিবর্তে লেখা যায় ইডি, ঠিক কিনা, এটার পরিবর্তে কি লেখা যায় দ্বিতীয়টা প্রথমটার সাথে সাথে লিখে দেবে, বা তাহলে কি হয় ইডি ভেক্টর, ইডি ভেক্টর। জানি না এটা বুঝতে পারছো কিনা, আর একটু বুঝাই আমি দাঁড়াও, ইডি ভেক্টর, তাহলে এখানে আমরা কি পাইছিলাম ইডি ভেক্টর পাইছি, তো ইডি কে আমরা লিখছি আমরা ডি মাইনাস ই এর পরিবর্তে, ডি ভেক্টর মাইনাস ই ভেক্টরের পরিবর্তে ইডি কিভাবে লিখছি আমি একটু দেখো। তো ইডি ভেক্টর সমান কি লেখা যায় বলো, ইডি ভেক্টর
ইকুয়াল টু তুমিই বলো কি লেখা যায়? এই যে দ্বিতীয়টা মাইনাস প্রথমটা লেখা যায় কিনা বলো? তো সেইটা এইটা দেওয়া আছে তোমার এবার। তোমার প্রশ্নে যেটা বা তুমি করতে এইটা পাইছো। তাইলে এইটার পরিবর্তেও এইটা বসানো যাইবে। তো এইটার পরিবর্তে আমি ইডি বসাই দিলাম। কিন্তু একটু প্রমাণের দিকে তাকাও। প্রমাণে বলছে মাইনাস ডিই। কিন্তু আমাদের এখানে আছে প্লাস, এইখানে আছে কি এইখানে আছে ইডি আর ওইখানে প্রমাণ করতে বলছে ডিই। তাহলে এবার আমাদের প্রমাণটা যে হইতেছে আমরা আসলে বুঝতে পারছি। কিভাবে বুঝতে পারছি একটু দেখো। বিসির তো কোনো পরিবর্তন করা লাগবে না। তাহলে বিসি ভেক্টর আমি রাখলাম। এইখানে এবির পরিবর্তে আমরা কি বসাইতাম মনে আছে? মাইনাস বি এ বসাইতাম না? বা বি এর পরিবর্তে মাইনাস এবি বসাইতাম। তাহলে ইডির পরিবর্তে কি লেখা যায়? প্লাসে প্লাস থাক। ইডির পরিবর্তে লেখা যায় না মাইনাস ডিই? এটা লেখা যায় কিনা? ওই যে প্রথমে আমি নিয়ম লেখাইছিলাম ওইখান থেকে লেখা যায়। সুতরাং তাহলে আমার প্রমাণ কিন্তু হয়ে গেছে। তাহলে mn ভেক্টর ইকুয়াল টু হাফ অফ বিসি ভেক্টর প্লাসে মাইনাসে মাইনাস ডিই ভেক্টর। এখন তোমরা আবার বলতে পারো ভাইয়া এই প্রমাণ যেখানে বলছো এখানে তো আসলে ভেক্টর সাইনটা ইউজ করে নাই। তো তুমি যদি কোথাও দেখো যে ভেক্টর সাইন ইউজ করে নাই, ঠিক আছে? ভেক্টর সাইন যেখানে ইউজ করবে না এখানে তুমি মনে রাখবা তোমার জাস্ট মানটা কাউন্ট করতে বলছে। অর্থাৎ তুমি মডুলাস করে দেবা। কি করে দেবা? মডুলাস করে দেবা উভয় পক্ষে। তো কিভাবে করবা একটু দেখো। এইভাবে করবা যে এখানে ছিল তো mn রে রাখবা মডুলাসের ভিতরে। এই mn ভেক্টর ইকুয়াল টু ওই যে ওই পাশে যেটা ছিল সেইটার উপরে যে হাফের পরে যা আছে এটা মডুলাসের ভিতরে রাখবা। মডুলাসের ভিতরে রাখার পরে সুতরাং তারপরে ভেক্টর সাইনটা উঠাই দেবা, কারণ মডুলাস দ্বারা শুধুমাত্র মান বোঝায়। তো এই জাস্ট mn ইকুয়াল টু হাফ অফ ওই যেটা বলছে ওইটা একটার উপরেও ভেক্টর সাইন থাকবে না। তো যে কোনো প্রশ্ন যে প্রথম যেটা করেছে ওইটাও ভেক্টর ছাড়া চাইতে পারে। ভেক্টর ছাড়া চাইলে তুমি ভেক্টর পর্যন্ত করবা, করার পরে জাস্ট দুইটা লাইন এক্সট্রা করবা। কি করবা? এই পাশেও মডুলাস বসাবা, ওই পাশেও মডুলাস বসাবা, যতগুলো ভেক্টর সাইন আছে সবাই উঠিয়ে দেবা, শেষ। তো এই হলো আমি তোমাদের কয়েকটা করালাম। এইগুলো থেকেই বই থাকবে। ঠিক আছে? 100% তুমি সিওর থাকো এইখান থেকে তুমি ইনশাআল্লাহ কমন পাবা। তুমি আমাকে বিশ্বাস করো, ইনশাআল্লাহ তুমি কমন পাবা। তো এরপরে আমি চেষ্টা করব তোমাদের জন্য এমসিকিউ আর ওই বোর্ড প্রশ্নগুলা সিকিউ নিয়ে আরেকটা প্লেলিস্ট দেওয়ার বা আরেকটা ভিডিও দেওয়ার। তো তোমরা চ্যানেলের সাথে থাকবা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক দিয়ে দাও, তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো যাতে ওরাও শিখতে পারে। তুমি ভাই এই যে কয়েকটা আমি পড়াইলাম এইগুলো যদি ভালোভাবে কইরা যাইতে পারো ইনশাল্লাহ তুমি ফুল মার্ক তুলতে পারবা ভেক্টর থেকে। তারপরে আমি ভেক্টরের এমসিকিউ নিয়ে আরেকটা পার্ট আমি আলোচনা করবো অনেক। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফিজ। তোমাদের সবাইকে ধন্যবাদ।